জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখনো মত ভিন্নতা। আরপিও সংশোধন করে নির্বাচনের দিন গণভোটে মত বিএনপি। সাংবিধানিক আদেশের পক্ষে জামাত, গণপরিষদে জোর এনসিপি। ফেব্রুয়ারিতে সুষ্ঠু ভোটের আশা জাতিসংঘের। আয়োজনে সহযোগিতার প্রতিশ্রুতি। মির্জা ফখরুলের সঙ্গে গোয়েন লুইসের সাক্ষাৎ। গণতন্ত্র রক্ষায় সবার সহযোগিতা চায় বিএনপি। এবার দল হিসেবে বিচারের মুখোমুখি হচ্ছে আওয়ামী লীগ। শিগগিরই তদন্ত শুরু। হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। সাবেক এমপি হেনরি সহ 3 জন কারাগারে। পাহাড়ে বিচ্ছিন্নতাবাদীদের চাঁদার টাকায় ভারত থেকে অস্ত্র সংগ্রহ। অভিযোগ সম্প্রীতি জোটের। পাহাড়ে অস্থিরতায় পাশের দেশের ইন্ধন দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং বিসিবি নির্বাচনে বাধা নেই, অংশ নিতে পারবে 15 ক্লাব। চেম্বার আদালতের আদেশ। ভোট পেছাতে প্রধান উপদেষ্টাকে চিঠি। মন্ত্রণালয়ের হস্তক্ষেপের অভিযোগ নাকচ বুলবুলের। সময় সংবাদের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি ঠিক করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক চলছে জাতীয় ঐকমত্য কমিশনের। তবে এখনও মত ভিন্নতা কাটেনি। সংবিধান 9 আরপিও সংশোধন করে জাতীয় নির্বাচনের দিন গণভোট করার মতামত দিয়েছে বিএনপি। ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জ এড়াতে সাংবিধানিক আদেশের পক্ষে জামাত। গণভোটে আগামী সংসদকে গণপরিষদ হিসেবে দেখতে চায় এনসিপি। আর ঐকমত্য কমিশন বলছে দলগুলো একমত না হলে সরকারকে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে একাধিক প্রস্তাব দেওয়া হবে। 15 অক্টোবরের মধ্যেই চূড়ান্ত হবে জুলাই সনদ। জুলাই সনদ বাস্তবায়নে অচলাবস্থার মধ্যেই রোববার বেলা 11:30টায় শুরু হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ প্রায় 30টি রাজনৈতিক দলের প্রতিনিধি। এর আগে গত 17 সেপ্টেম্বর সবশেষ দলগুলোর সঙ্গে আলোচনায় বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ প্রস্তাব আকারে তুলে ধরে কমিশন। সে সময় মৌলিক সংস্কার বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব দিয়েছিল কমিশন। আদেশটি নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট করার প্রস্তাবও ছিল। তবে বিএনপি সহ বেশ কিছু দল এই প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করে, দাবি জানায় বিচার বিভাগের পরামর্শ নেওয়ার। রোববার বৈঠকেও একই দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, বিচার বিভাগের পরামর্শ নিয়ে সরকার গেজেট প্রকাশ করে গণভোট আয়োজন করতে পারে। 106-এ আপনার কাছে একটা অ্যাডভাইস আমরা চাচ্ছি, যে জাতি একমত হয়েছে, সকল পার্টি একমত হয়েছে একটা রেফারেন্ডাম করার জন্য। তখন সুপ্রিম কোর্ট ন্যাশনাল কনসেনসাস অনুযায়ী অবশ্যই বলবে যে সেটার রেটিফিকেশন পরে দেয়া সাপেক্ষে করতে পারেন। জুলাই ঘোষণাপত্রকেও আমরা সেখানে সেই বয়ানটা নিয়ে আসতে হবে, গভর্নমেন্টের লেজিটিমেসি নিয়ে আসবে। দ্যাট উইল কভার এভরিথিং। তবে এর বিরোধিতা করছে জামায়াত ইসলামী। 106 অনুচ্ছেদ ব্যবহার করে বিচার বিভাগের পরামর্শ নিলে ভবিষ্যতে তা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মত দলটির এই আইনজীবীর। এই অর্ডারটাকে বাস্তবায়ন করার জন্য যদি এমন হয় যে ন্যাশনাল ইলেকশন যখন হবে একই সাথে এটাকেও রেফারেন্ডামে অ্যাপ্রুভ করে নেওয়া, তাহলে দ্যাট মে বি এন ইজিয়েস্ট রাস্তা। বৈঠকের বিরতিতে আইনি ভিত্তিতে বিচার বিভাগের পরামর্শ নেওয়ার দাবি জানায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আগামী সংসদকে সংবিধান সংশোধন সভা করার দাবি গণসংহতি আন্দোলনের। আর গণভোটে আগামী সংসদকে গণপরিষদ হিসেবে দেখতে চায় এনসিপি। আমরা জুলাই সনদকে ওই সংশোধনের চেয়ে বেশি কিছু মনে করি। ফলে আমাদের কিন্তু শুরু থেকেই এই দাবিটা ছিল। আপনারা জানেন যে গণপরিষদ গঠন করতে হবে, আগামী নির্বাচনটা হতে হবে গণপরিষদ নির্বাচন। একটা কমন ঐক্যের জায়গা হয়েছে যে জুলাই জাতীয় সনদ আগামী দিনে জনপ্রতিনিধিরা বাস্তবায়নে বাধ্য থাকবেন, এইরকম একটি আইনগত জায়গা, বাধ্যবাধকতা তৈরি করা হবে। পার্লামেন্টে বলেছে একই সাথে দুটো কাজ করবে। পার্লামেন্ট প্রথম দিকে একটা এক ধরনের সংবিধান সভার মতন, অর্থাৎ প্রথমত একটা সংবিধান সংস্কার সভার একটা ভূমিকা পার্লামেন্ট পালন করবে। 15 অক্টোবরের মধ্যে জুলাই সনদের স্বাক্ষর সম্পন্ন করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলছেন, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনুঘটকের কাজ করছে কমিশন, সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যে কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দেবে। এদিন সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার কথা জানায় কমিশন সদস্যরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু ভোটের আশা প্রকাশ করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। গুলশানে বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন। এ সময়
দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী স্বৈরাচার বিরোধী আন্দোলনে জাতিসংঘের ভূমিকায় কৃতজ্ঞতা জানান। আলাদা আয়োজনে বিএনপি নেতারা বলেন, নানা টালবাহানায় যারা নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে তারা দেশ ও গণতন্ত্রের শত্রু। নির্বাচনের পদ্ধতি নিয়ে বিতর্ক আর সংসদীয় আসনগুলোতে প্রার্থিতা চূড়ান্তের কাজ সমান তালে চালিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। ফেব্রুয়ারিতে ভোটের আয়োজন নিয়ে সব পক্ষই ইতিবাচক প্রত্যাশায়। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস রোববার বিদায়ী বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের অন্যান্য নেতাদের সঙ্গে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হয় এই বৈঠক। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রস্তুতির প্রসঙ্গ তোলেন লুইস। ভোট আয়োজনে নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তার প্রতিশ্রুতির কথা জানান তিনি। ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছে। এ ব্যাপারে আগামী কয়েক মাসে নির্বাচন কমিশনকে ভোট আয়োজনে কারিগরি ও অন্যান্য সহযোগিতা করবে জাতিসংঘ। There is a lot of work that I know all of the political parties have been engaged in. বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে হলে সবাইকে মিলে কাজ করতে হবে। আমরা মনে করি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত নাগরিক সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যারা ভোটের মাধ্যমে সরকারে আসবে তারা জনগণের জন্যই আসবে। নির্বাচিত সরকার জনগণের ভোটের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করবে। সেই ভোটকে যারা বিভিন্ন টালবাহানা বিভিন্ন অজরা করতে বিভিন্ন মতলবী কাণ্ড কারখানার মধ্য দিয়ে ঠেকাতে যাবে, তারা হচ্ছে বর্তমানে সব থেকে দেশের গণতন্ত্রের স্বাধীনতা সার্বভৌমত্বের সব থেকে বড় শত্রু। অনির্বাচিত সরকার আর ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার এক নয় বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এবার দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে খুব শীঘ্রই তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, এরই মধ্যে আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে আসা অভিযোগ যাচাই বাছাই শুরু হয়েছে। এদিকে কুষ্টিয়ায় হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। সিরাজগঞ্জের 3 জনকে হত্যা মামলায় সাবেক এমপি জান্নাত আরা হেনরি সহ 3 জনকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার ট্রাইব্যুনালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, এরই মধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে, খুব শিগগিরই আনুষ্ঠানিক তদন্তেও নামবেন তারা। দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। সেটা যদি পুরো দমে শুরু হয়, খুব সহসাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে 3 জনকে হত্যা মামলায় সাবেক এমপি জান্নাত আরা হেনরি সহ 3 জনকে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল 1, আর ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। 4 জনই পলাতক। 3টি অভিযোগ প্রমাণের জন্য সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল, তথ্য প্রমাণাদি সবকিছু প্রসিকিউশন দাখিল করেছে। ট্রাইব্যুনাল বলেছেন এগুলো পর্যালোচনা শেষ করে আগামীকালকে কগনাইজেন্স নেওয়ার ব্যাপারে তারা আদেশ দেবেন। আমরা আশা করছি কালকে এই ব্যাপারে যথাযথ আদেশ ট্রাইব্যুনাল প্রদান করবে। এছাড়া গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। চিফ প্রসিকিউটর জানান, গুম সহ আলোচিত বেশ কয়েকটি মামলার তদন্ত শেষ পর্যায়ে। চলতি সপ্তাহের মধ্যেই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আশা তাদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বক্তব্য রাখছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। যোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন। এটি প্রথম ধাপ হিসেবে আমরা মনে করছি যে বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের এটি একটি বড় রকমের অর্জন এবং একটি
বড় রকমের পদক্ষেপ এবং এটি প্রথম পদক্ষেপ। আমরা অত্যন্ত আশাবাদী যে অন্যান্য বিষয়গুলোতেও আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য গড়ে তুলতে পারব। ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে যে আইনসভা তৈরি হবে সেই আইনসভা যেন মৌলিক সাংবিধানিক সংস্কারগুলো করতে পারে এবং তাকে টেকসই করতে পারে, তার জন্য এই আইনসভাকে এমনভাবে চিহ্নিত করা দরকার বা আলাদা বৈশিষ্ট্য দেওয়া দরকার যাতে করে এই সংস্কারগুলোকে যারা জুলাই সনদের ভিত্তিতে যে সমস্ত সংশোধন, সংযোজন, বিয়োজন, পরিবর্ধন, পরিমার্জন হবে সেগুলো যেন টেকসই হয়। এই ব্যাপারেও রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যত একটি ঐক্যমত্য হয়েছে এবং আমরা আশা করছি এর বিস্তারিত বিষয়গুলো আমরা আগামী দিনের বৈঠকগুলোতে অর্জন করতে পারব। ইতিপূর্বে বিদ্যমান সংবিধানের 106 অনুচ্ছেদের মাধ্যমে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছিল। এখন অধিকাংশ দলই এইরকম মত দিচ্ছেন যে 106 অনুচ্ছেদের আওতায় সুপ্রিম কোর্টের মতামত নেওয়াটার প্রয়োজন নাও হতে পারে। এই প্রসঙ্গে আমি আজকে প্রত্যেকটি রাজনৈতিক দলকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, এই কারণে যে দলগত অবস্থান থেকে অনেকেই অনেকটা সরে এসে জাতীয় ঐকমত্য তৈরি, বিশেষ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যেন সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া যায় তার জন্য তারা সচেষ্ট হয়েছেন এবং বড় ধরনের অগ্রগতি অর্জন করেছেন। তারা তাদের দলীয় অবস্থান থেকে সরে আসছেন, সকলের প্রতি সহিষ্ণু থেকে সহনশীলতা প্রদর্শন করে অন্যদের মতের প্রতি শ্রদ্ধাশীল থেকে একটি জায়গায় আসবার চেষ্টা হচ্ছে। তার মধ্যে আজকে আমরা এই বড় অর্জনটি করতে পেরেছি। এজন্য আমি রাজনৈতিক দলগুলোকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি মনে করি যে তাদের এই প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা খুব শিগগিরই সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে সুপারিশ তৈরি করে সরকারের কাছে দিতে পারে। সকালে জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান এবং মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে আমরা দেখা করেছি, তাকে সামগ্রিক অগ্রগতি বিষয়ে অবহিত করেছি। তিনি আমাদের তাগিদ দিয়েছেন যেন আমরা দ্রুততার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার অগ্রগতি অর্জন করে সুপারিশ তাদের কাছে দিতে পারি, সরকারের কাছে দিতে পারি। আমরা বলেছি কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর যে সহযোগিতা পাওয়া যাচ্ছে, আমরা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যেই সেই জায়গাটায় আমরা পৌঁছতে পারব। এক্ষেত্রে আমরা সুস্পষ্টভাবে মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছি যে আমরা 15ই অক্টোবরের পর কমিশনের কার্যক্রম অব্যাহত রাখার কোনো প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। আমরা ইতিমধ্যেই ওই জায়গায় উপস্থিত হতে পারব। ইতিমধ্যে যে সনদ, সেই সনদের ব্যাপারে আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছিলাম যে সনদ স্বাক্ষর করার জন্য তাদের প্রতিনিধিদের নাম পাঠানোর জন্য। যে 30টি রাজনৈতিক দলের সঙ্গে আমরা আলাপ আলোচনা অব্যাহত রেখেছি, তাদের 3/4 দলের কাছ থেকে আমরা তাদের প্রতিনিধিদের নাম পেয়েছি যারা এতে দলের পক্ষ থেকে স্বাক্ষর করবে। আমরা অনুরোধ করেছি যে সমস্ত দলের পক্ষ থেকে এখন পর্যন্ত নাম পাওয়া যায়নি এবং আমরা মনে করি যে সাংগঠনিক ব্যস্ততা এবং বিভিন্ন কারণে সেটা হয়তো সম্ভব হয়নি। আমরা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যেই তারা সেটা দেবেন। আমাদের এই আলোচনা আগামীতে 8 তারিখ বিকেলবেলা আবার আমরা বসব। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আরও খানিকটা সময় চাওয়া হয়েছে। আমরা সেই সময়টা মনে করি যে প্রয়োজন। ইতিমধ্যে কমিশন যে বিশেষজ্ঞ প্যানেল আছে তার সাথেও আলোচনা করবে। তার কারণ হচ্ছে যে আজকে যে সমস্ত বিষয় এসছে সেগুলোকে কিভাবে সুস্পষ্টভাবে একটি আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে নেওয়া যায় তারা যেন সে বিষয়ে আমাদেরকে সাহায্য করেন। আমরা আশা করছি যে আগামী 2-1 দিনের মধ্যেই আমরা বিশেষজ্ঞদের সঙ্গে বসব। 8 তারিখ বিকেলে রাজনৈতিক দল এবং জোটের সাথে আমরা বসব এবং গত কিছুদিনে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আলোচনায় যে অগ্রগতি হয়েছে তাতে আমি আশাবাদী যে আজকে একটা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা গেছে। এটা অব্যাহত থাকবে এবং আমরা
সুনির্দিষ্ট সুস্পষ্ট সুপারিশ সরকারের কাছে দিতে পারব। এই প্রসঙ্গে আবারও আমি আপনাদের বিশেষত গণমাধ্যমের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনারা যে সহযোগিতা করছেন এবং বিশেষ করে এই প্রক্রিয়াকে স্বচ্ছ রাখার জন্য যে চেষ্টাটা আপনারা অব্যাহত রেখেছেন সেজন্য কমিশন আপনাদের কাছে কৃতজ্ঞ। এতক্ষণ সরাসরি ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। যাচ্ছে পরের সংবাদে। 8 দিন পর 144 ধারা প্রত্যাহারে কর্মচাঞ্চল্য ফিরেছে খাগড়াছড়িতে। স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে শুরু করেছেন স্থানীয়রা। এদিকে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা জানান যে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে পাহাড়ে অশান্তি তৈরি করা হয়েছে, মেডিকেল টেস্টে তার প্রমাণই পাওয়া যায়নি। সংঘাতের পেছনে ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশের উস্কানিও দেখছেন তিনি। 8 দিনের ছন্দপতনের পর চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে খাগড়াছড়ি। অনেকটাই স্বাভাবিক স্থানীয়দের জীবনযাত্রা, বেড়েছে পর্যটক সমাগমও। শনিবার রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে 144 ধারা প্রত্যাহারের তথ্য জানায় জেলা প্রশাসন। গুইমারা থেকেও 144 ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর আগে স্থগিত অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করে যুগ্ম ছাত্র জনতা। 8 দিন ধরে চলা উত্তেজনা, ভয় আর আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা। সংঘাত নয়, পাহাড়ে শান্তি চান স্থানীয়রা। একই প্রত্যাশা পর্যটকদেরও। ছিল, এখন সেগুলো প্রত্যাহার করা হয়েছে। অবরোধ নয়, তারপরে আমরা স্বাভাবিকভাবে সবাই চলাফেরা করতে পারতেছি। আপাতত তেমন কোনো সহিংসতা বা সমস্যা নাই। কিছুদিন সময় লাগবে হয়তো এইগুলো কাটতে। মোটামুটি আমরা আগের চেয়ে অনেক ভালো আছি। এদিকে যে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ি তুলকালাম মেডিকেল টেস্টে তার কোনো প্রমাণই পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সংঘাতের পেছনে ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশের উস্কানিও দেখছেন তিনি। রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে ধর্ষণের ঘটনা নিয়ে এত তুলকামাল কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতেই পাওয়া যায়নি। ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার সৃষ্টির পায়তারা করেছিল। 23 সেপ্টেম্বর এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে সড়ক অবরোধ কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। 27 সেপ্টেম্বর থেকে 144 ধারা জারি করে প্রশাসন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। পার্বত্য জেলাগুলোতে বছরে 700 কোটি টাকার চাঁদাবাজি করে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো, যা দিয়ে ভারত থেকে অস্ত্র কেনার পাশাপাশি দেয়া হয় প্রশিক্ষণও। এমন অভিযোগ তুলেছে পার্বত্য চট্টগ্রাম সম্প্রীতি জোট CHT। পার্বত্য অঞ্চলকে অশান্ত বিচ্ছিন্ন করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলেও দাবি তাদের। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। সম্প্রতি মারমা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে পার্বত্য জেলা খাগড়াছড়ি। ঘটনার এক সপ্তাহ পরও পাহাড়ি এই জনপদে কাটেনি আতঙ্ক। এমন বাস্তবতায় সোমবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে পার্বত্য চট্টগ্রাম সম্প্রীতি জোট CHTর সংবাদ সম্মেলন তুলে ধরা হয় 6 দাবি। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামকে অশান্ত ও বিচ্ছিন্ন করতে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে এখনও। অভিযোগ, বিচ্ছিন্নবাদী সংগঠনগুলো পণ্য ও গুমের মাধ্যমে বছরে 700 কোটি টাকার চাঁদাবাজি করছে। 700 কোটি টাকা এরা বাৎসরিক আপনার চাঁদা উত্তোলন করে। সেই টাকা দিয়ে ওরা অস্ত্র কিনছে এবং বাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য ওরা গভীর চক্রান্ত চালাচ্ছে। আঞ্চলিক সংগঠনে অস্ত্রের মুখে জিম্মি করে পার্বত্য চট্টগ্রামের নাগরিকদের কাছ থেকে যে জিম্মি করে টাকা নেওয়া হয়, ওই টাকার পরিমাণটা বলছে 700 কোটি টাকা। তাদের অভিযোগ, সরকার 75% শান্তি চুক্তি বাস্তবায়ন করলেও স্থিতিশীলতা ফেরেনি পাহাড়ে। গত 29 বছরে হয়েছে 3000-এর বেশি হত্যাকাণ্ড। অতীতে যে সমস্ত সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, গুম, খুন ইত্যাদি যে সমস্ত অপকর্ম কাজ করেছেন এবং করে যাচ্ছেন, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক সংগঠন UPDF-JSকে আমি বলতে চাই, আপনাদের সমস্ত অপকর্মগুলো ত্যাগ করতে হবে এবং রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী, বিদেশি এজেন্সি নিয়ে আপনাদের যে সমস্ত প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, পার্বত্য চট্টগ্রামে এই সমস্ত কাজগুলো আপনারা প্রত্যাহার করতে হবে। আমরা চাই পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি আসুক, পার্বত্য চট্টগ্রামের মানুষ, পাহাড়ি, বাঙালি সকলে মিলেমিশে বসবাস করুক এবং পার্বত্য চট্টগ্রামের সকল প্রকার উন্নয়ন কর্মকাণ্ড সরকার করুক। UPDF ও JSSকে দেশবিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবি জানান তারা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। আবার যাচ্ছি ফরেন সার্ভিস একাডেমিতে। ঐকমত্য কমিশনের বৈঠকে বিষয়ে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সরাসরি যাচ্ছে সেখানে। আমাদেরকে কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্ট আগে আনতে হবে না।
সেই ব্যাখ্যাটা আমি আজকে দিয়েছি, আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন। কারণ রেফারেন্ডামের যে আর্টিকেল 142 যেটা 15th অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার উড়িয়ে দিয়েছিল, সেইটা অলরেডি বাতিল হয়ে গেছে হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে, সেটা রিইনস্টেট হয়েছে এবং এই রায়টা এখনো বহাল আছে। সেটা যেহেতু এখনো অ্যাপিলেট ডিভিশনে কেউ আপিল করে নাই, এখন সেই 142তে যে রেফারেন্ডামটা করতে হয় সেটা হচ্ছে কনস্টিটিউশনের কিছু আর্টিকেল এবং প্রিয়াম্বল সহ আর্টিকেল 848, 56 and 142 এগুলো অ্যামেন্ডমেন্ট করতে গেলে পরবর্তীতে প্রেসিডেন্টের স্বাক্ষরের আগে জনগণের কাছে আবার অনুমতি নিতে হয় রেফারেন্ডামের মধ্য দিয়ে। তা আমরা সেই আর্টিকেল 142তে আরো 2টা আর্টিকেল ঢোকানোর জন্য প্রস্তাব করেছি, সেটা জুলাই সনদে আসবে। সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার সংশ্লিষ্ট 58 ক এবং ক 2 পরিচ্ছেদ। এখন আমরা তো সেখানে হাত দিচ্ছি না, সুতরাং ওই রেফারেন্ডামের প্রয়োজন এখন হচ্ছে না। এখন আমরা যদি কনস্টিটিউশন অনুসারে যাই, যে আর্টিকেল 142 অনুসারে এই রেফারেন্ডাম যেটা আমরা প্রস্তাব করছি এখন, সেটা 142 অনুসারে হবে কিনা? নো। কারণ কনস্টিটিউশনের সেই সমস্ত অনুচ্ছেদগুলো এবং প্রিয়াম্বল যদি আমরা স্পর্শ করি, তখন পরবর্তীতে একটা রেফারেন্ডাম হতে হবে, সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্টের পরে। কিন্তু এখন জাতির কাছে প্রশ্ন হচ্ছে যে এই গণভোট আমরা জনরায়ের জন্য অপেক্ষা যেটা করছি জুলাই সনদ বাস্তবায়নের জন্য, এখানে রেফারেন্ডাম করতে তো মানা নাই। সংবিধানে আর কোথাও এগুলো বাদ দিয়ে রেফারেন্ডাম করা যাবে না এমন কোনো তো প্রশ্ন নাই, এমন কোনো বিধান নাই। সেই জন্য আমরা বলেছি একটা অর্ডিন্যান্স জারি করা যেতে পারে, যাতে ইলেকশন কমিশন এই রেফারেন্ডামটা পরিচালনা করতে পারে। সেই অর্ডিন্যান্সের নামটা এরকম হতে পারে যে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য অধ্যাদেশ বা বাস্তবায়ন অধ্যাদেশ। সেই অধ্যাদেশে থাকবে যে নির্বাচন কমিশনকে এখতিয়ার দেয়া হলো এরকম একটি রেফারেন্ডাম পরিচালনা করার জন্য জাতীয় সংসদ নির্বাচনের একই সাথে একই দিনে আলাদা ব্যালটে। কিন্তু এই সনদে কি থাকবে? সেই সনদটা জনগণের সামনে উন্মুক্ত থাকবে, ওয়েবসাইটে যাবে, সমস্ত রাজনৈতিক দলের ইশতেহারে, নির্বাচন ইশতেহারে থাকবে, যেটা স্বাক্ষরিত হবে, সরকার এটা প্রকাশ করবে বা নির্বাচন কমিশনও সেটা প্রকাশ করতে পারে জনগণের জন্য। তখন জনগণ বুঝবে যে এই জুলাই জাতীয় সনদ তারা গ্রহণ করবে কি করবে না। তখন এই রায়টা রেফারেন্ডামের মাধ্যমে যখন আসবে, সেই জনরায়টা তো সার্বভৌম ক্ষমতার একটা রায়, সুতরাং সেটা সবাই মানতে বাধ্য হবে, সংসদ সেটা প্রতিপালন করতে বাধ্য হবে, সমস্ত সংসদ সদস্যগণ সেটা মানতে বাধ্য হবে। এটা একটা আমাদের মনে হয়েছে যে এর মধ্য দিয়ে আমরা এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি প্রতিষ্ঠা করতে পারব এবং এই জনরায়টা হবে চূড়ান্ত। এটা সার্বভৌম ক্ষমতার অধিকারী যারা, তারাই রায় দিবে। সুতরাং এই বিষয়ে আমার মনে হয় যে আমরা ঐক্যমত্যে আসতে পারি। তো যেহেতু এখনো চূড়ান্ত হয় নাই, সেই বিষয়ে আমি চূড়ান্ত বলতে পারবো না। কনস্টিটিউশনাল অর্ডার জারি করবার এই সরকারের নেই। কনস্টিটিউশনাল অর্ডার জারি করার ক্ষমতার জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি। আর্টিকেল 106 অনুসারে এই সরকার গঠিত হয়েছে সরকার পরিচালনার জন্য এবং বিদ্যমান সংবিধান অনুসারে রাষ্ট্র পরিচালনার জন্য। এখন কনস্টিটিউয়েন্ট পাওয়ার কার থাকে? কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকে জনগণের। সেই জনগণ যখন একটা সার্বভৌম অধিকার বলে গণপরিষদ গঠন করে, তখন তাদের কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকে। যখন অ্যামেন্ডিং পাওয়ার দিয়ে থাকে, তখন অ্যামেন্ডিং পাওয়ার থাকে। এই সরকারের দুটোটার একটাও নাই। সামনে এসে বলতে প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে সংবিধান সংসদ যেটা সরাসরি ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে। সালাউদ্দিন আহমেদের বক্তব্যের বাকি অংশ সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দুর্গম পাহাড় আর ভৌগোলিক চ্যালেঞ্জের সুযোগ নিয়ে প্রতিনিয়ত অস্ত্র ঢুকছে পার্বত্য চট্টগ্রামে, আর তাতে অশান্ত হচ্ছে পাহাড়। আইনশৃঙ্খলা বাহিনী বলছে মিয়ানমার ও ভারত থেকে অন্তত 4টি রুটে অস্ত্র আসছে রাঙ্গামাটিতে। এক্ষেত্রে ব্যবহার হচ্ছে নানা সাংকেতিক ভাষা। পুলিশ বলছে নানা চ্যালেঞ্জ থাকলেও অস্ত্র চালান রোধে নিয়মিত কার্যক্রম চালাচ্ছে যৌথ বাহিনী। বাড়ানো হয়েছে নজরদারি। রাঙ্গামাটি থেকে ফিরে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। গহীন জঙ্গল, দুর্গম পাহাড়ের বাঁকে বাঁকে অপরাধের অভয়ারণ্য। নানা পথ বেঁকে নানা গোষ্ঠীর হাতে পৌঁছে যাচ্ছে অত্যাধুনিক সব অস্ত্র, আর তাতে অশান্ত হচ্ছে পার্বত্য চট্টগ্রাম।
অস্ত্রের চালান ঘিরে গড়ে উঠেছে আন্তদেশীয় নেটওয়ার্ক। আইনশৃঙ্খলা বাহিনী বলছে অন্তত 4টি রুটে অস্ত্র ঢুকছে রাঙামাটিতে, যার একটি মিয়ানমার থেকে ভারতের মিজোরাম সীমান্ত পার হয়ে থাথি, লুল্যাংচড়ি, চকপতি ঘাট, বসন্তপাড়া হয়ে রাঙামাটিতে প্রবেশ। অস্ত্র আসার আরেক পথ বান্দরবান থেকে বাঙালহালিয়া, রাইখালি বাজার, বড়ইছড়ি হয়ে কাউখালী রুট। তৃতীয় রুট হচ্ছে মিয়ানমার থেকে মিজোরাম দিয়ে বাংলাদেশে প্রবেশ, এরপর শুকনাছড়ি, বরকল, তালুকদারপাড়া, সারোয়াতলি হয়ে বাঘাইছড়ি পৌঁছাচ্ছে অস্ত্র। এছাড়া মিয়ানমার থেকে মিজোরামের পুগদিং, মানপাড়া সীমান্ত পেরিয়ে অস্ত্র যাচ্ছে রাঙামাটির সাজেক লঙ্কর পয়েন্টে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী এসব রুটে বাংলাদেশে অস্ত্র আসার পথে চলতি বছর দেশটিতে ধরা পড়েছে কিছু চালান। জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসে 5টি বড় চালান জব্দের খবর পাওয়া গেছে। এসব চালানে ছিল AK-47, M16, গ্রেনেড লঞ্চার সহ বিভিন্ন ধরনের ভারী অস্ত্র ও গোলাবারুদ। আমি খুব একটা আতঙ্কে এখনো। পার্বত্য চট্টগ্রামের একটি আঞ্চলিক সংগঠনের সাবেক 2 সদস্য জানান, প্রতিটি অস্ত্রের জন্যই থাকে সাংকেতিক ভাষা। পার্টির একটা নিজস্ব একটা অস্ত্র বহনকারী আছে, যে এটা একটা স্পেশাল টিম, যে অস্ত্র আসলে ওরাই ওদের থেকে নিয়ে আসবে যে অস্ত্রগুলো, যে আজকে অস্ত্র চালান আসবে, যে এতগুলো বলে অস্ত্র বলে লোক কয়জন লাগবে, ওগুলো হচ্ছে বিশেষ লোক নিয়ে যায় যে অস্ত্রগুলো আনার জন্য। এগুলো তো বিশেষ করে যে আসে যে মায়ানমার, থাইল্যান্ড এদিক থেকে, আর ইন্ডিয়া বোর্ডারে ঢুকবে মালগুলো, পরে ওখান থেকে আবার বাংলাদেশে আসবে। একটা অস্ত্রের দাম বার্মা থেকে নিয়ে আসতেছে 3 লক্ষ টাকা, কিন্তু এখানে বিক্রি করছে আপনার 6 লক্ষ। গ্যাং আছে যে তারা বড় একটা সিন্ডিকেট, বেশিরভাগ এখান থেকে যাবে, আজকে বর্ডারে দিবে, যে মনে করেন এই জায়গাতে দিচ্ছে, তো আগাম কি করবে, অস্ত্র বাহিনী গিয়ে ওইখানে চারিদিকে ঘেরাও করবে। ঘেরাও করার পরে যখন মালগুলা এফআরআই আসবে বাংলাদেশে, তখন তাদের মধ্যে ওরা তো হিট পজিশনে আসবে, আন্ডারগ্রাউন্ডে যারা আছে, যেন বেমানি করতে না পারে। তো কী করে তারা ওই মাল সাবান বুঝে নিয়ে তারপরে টাকা বুঝে লেনদেন কত বাড়ছে কত কি, তখন বুঝে দিয়ে তাদের মতো তারা চলে যায়, আবার গার্ড দিয়ে অস্ত্রগুলো নিয়ে আসে। অস্ত্রের অবাধ চালানের ফলে পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলো যেমন নিজেদের মধ্যে সংঘাতে জড়াচ্ছে, তেমনি নিশানা করা হচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও। এসব ঘটনায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন নিরাপত্তা বাহিনীর 42 সদস্য। এখানের সীমান্তগুলো যেমন পাহাড়ে পরিপূর্ণ, তেমনি পাহাড়ের পাশাপাশি লেক এবং নদীর সংযোগও সীমান্ত রয়েছে। ফলে এই নদীর সীমান্ত থাকার কারণে এটা যথেষ্ট অত্যন্ত জটিল। তারপরেও আমাদের কাছে যখন স্পেসিফিক তথ্য পাই, আমরা কিন্তু অভিযান চালাই, এবং সেই অভিযানগুলো কিন্তু যৌথ অভিযান চালায়। বিভিন্ন নামে, ছদ্মনামে তারা সন্ত্রাসী কার্যক্রম চালাই মর্মে অভিযোগ আসে। যখন এই অভিযোগগুলো আমরা পাই, সেগুলো আমরা খতিয়ে দেখি। বিশেষ করে আমাদের পুলিশ বিভাগ রয়েছে, সেনাবাহিনী রয়েছেন, সীমান্ত এলাকায় বিজিবি রয়েছেন। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা সেটা নিয়ন্ত্রণে রাখছি। গত 1 বছরে অন্তত অর্ধশত প্রাণহানির খবর পাওয়া গেছে পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলোর সংঘাতে। এসব সংঘাতের অবসান ঘটবে পাহাড়ের শান্তি ও স্থিতিশীলতার জন্য, এমনটি প্রত্যাশা করেন এখানকার স্থানীয়রা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, রাঙামাটি। সময় সংবাদ আরও থাকছে। ইসরায়েলের হাতে বন্দী গ্রেটা থুনবার্গের নির্যাতনের অভিযোগ, অধিকার কর্মীদের তীব্র নিন্দা। গাজা থেকে সেনা সরাতে রাজি তেল আবিব, হামাস চাইলে যুদ্ধবিরতি কার্যকর। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বৌদ্ধ নেতারা প্রবারণা পূর্ণিমার মাহাত্ম্য বর্ণনা করে অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা প্রধান উপদেষ্টাকে বিহার পরিদর্শনেরও আমন্ত্রণ জানিয়েছেন। এবছর কঠিন চিবরদান উদযাপনের প্রস্তুতি সম্পর্কেও অবহিত করা হয়। উত্তরায় বৌদ্ধদের শেষকৃত্যের জন্য জায়গা বরাদ্দ দেওয়ায় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। বৈঠকে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা ছাড়াও ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা উপস্থিত ছিলেন। জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের মামলা থেকে খালাস পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। রোববার ঢাকার ৩য় বিশেষ জজ আদালতে রায় ঘোষণা করেন। ২০০৯ সালে মামলাটি করে দুদক। খালাসের পর তার আইনজীবীরা মন্তব্য করেন, গয়েশ্বরের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ দাখিলে ব্যর্থ হয়েছেন দুদকের আইনজীবীরা। তবে খালাস পেলেও ১৬ বছর মামলা পরিচালনায় হয়রানির ক্ষতিপূরণ সম্ভব নয় বলে মন্তব্য করেন বিএনপি নেতা।
নরসিংদীতে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে দুজনকে আটকের জেরে পুলিশের ওপর হামলার ঘটনায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার জেলা শহরে চাঁদা আদায়ের সময় দুজনকে আটক করায় পুলিশের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন শামীম। রাতেই শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে 5 জনের নাম সহ অজ্ঞাত আরও 25 থেকে 30 জনের বিরুদ্ধে মামলা করেন। পরে রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে 7 জনকে গ্রেফতার করা হয়। আওয়ামী লীগ আমলে সুন্দরবনের পাশে রামপাল প্রকল্প জনগণের মতামত ছাড়াই হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি বলেন, এ ব্যাপারে বন মন্ত্রণালয়কে চাপ দিয়ে বনভূমি ছাড়তে বাধ্য করা হয়। গত 1 দশকে ঋণ, মুদ্রাস্ফীতি আর ভুল বিনিয়োগ জনগণের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছিল, যা কখনো শোধরানো হয়নি। জনগণের সঙ্গে আলোচনা ছাড়াই বিদেশি বিনিয়োগ আশায় নিরাপত্তা, পরিবেশ সবকিছুই অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলেও দাবি করেন উপদেষ্টা। বলেন, দেশে অবশ্যই বিদ্যুৎ প্রয়োজন, কিন্তু কখনোই পরিবেশ ধ্বংস করে নয়। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও জনগণের চাহিদার মূল্য দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। And when they got through with that Rampal coal-based power plant, they actually gained confidence that they can come up with more coal-based power plants without discussing the energy policy in the public. Beside the Sundarbans Global Heritage Site, there were other initiatives where the government sacrificed unique forest lands for setting up coal-based power plants. Before getting into how I am being impacted by geopolitical realities, it's important to find out what are my national level mechanisms. সারা দেশে পলিথিন ও ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে নজরদারি শুরু হয়েছে। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত চলবে এই কার্যক্রম। 1 জানুয়ারি থেকে সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত হবে। দুপুরে সচিবালয়ে এসব কথা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সিঙ্গেল ইউজ প্লাস্টিক তো বাংলাদেশে নিষিদ্ধ না, আমরা ডিসকারেজ করছি। মিটিংগুলোতে আর পানির বোতল দেয় না, তারপরেও যে একেবারেই নেই সেটা বলতে পারছি না, কিন্তু একেবারে নেই এর যাত্রাটা আমরা আজকে থেকে শুরু করলাম। 31 ডিসেম্বর পর্যন্ত আমরা নজরদারিটা করব। আশা করি 1 জানুয়ারি থেকে সচিবালয় সম্পূর্ণভাবে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত হবে। সময় সংবাদ আরও থাকছে। শারজায় আজ সিরিজের শেষ টি-20তে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথমবারের মতো আফগানদের হোয়াইট ওয়াশ করার সুযোগ টাইগারদের। নওগাঁর পাইকারি বাজারে সব ধরনের চালের দাম কমেছে। বস্তা প্রতি 80 থেকে 100 টাকা। কাটারি, নাজির শাইল, জিরা, নাজির, স্বর্ণা জাতীয় চাল কেজিতে কমেছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। ব্যবসায়ী বলছেন, সরকারের OMS এর মাধ্যমে চাল বিক্রি ও আমদানি শুরু হওয়ায় প্রভাব পড়েছে বাজারে। এমআর রকি রিপোর্ট। নওগাঁর বাজারে প্রতি কেজি স্বর্ণা জাতের চাল বিক্রি হচ্ছে 56 থেকে 57 টাকা। কাটারি, নাজিরশাইল ও জিরাশাইল বিক্রি হচ্ছে 76 থেকে 80 টাকা কেজি দরে। 1 সপ্তাহ আগেও এসব চালের দাম ছিল কেজি প্রতি 2 থেকে 3 টাকা বেশি। সেপ্টেম্বরের শুরুতে সরকার OMS এর মাধ্যমে চাল বিক্রি শুরু করে। দুর্গাপূজা শেষে আবারও শুরু হয়েছে ভারত থেকে চাল আমদানি। এ কারণে মিলাররা মজুদ চাল কম দামে বিক্রি করছে বলে জানান ব্যবসায়ীরা। প্রত্যেকটা চাল প্রকারভেদে 1 থেকে 2 টাকা কেজি প্রতি কমেছে। ইন্ডিয়ান চাল, এলসি চাল আসার পর থেকে চালের বাজার একটু স্থিতিশীলের মধ্যে আছে। সব চালের দামই একটু ভাবের মধ্যে আছে। তবে ক্রেতারা বলছেন, যে হারে চালের দাম বাড়ানো হয়েছে সে হারে কমছে না। চালের দাম বেশি, এই দাম তো পোষায় না। চালের দাম আরো কমা দরকার। চাল কিনলে তরকারি কম হবে, তরকারি নিবে গেলে চাল হবে। নওগাঁর পাইকারি মোকাম থেকে প্রতিদিন 100-র বেশি ট্রাকে করে দেশের বিভিন্ন এলাকায় চাল সরবরাহ করা হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। এবার সিলেটের ময়মনসিংহ বিভাগের খবর। সিলেটবাসীর ভোগান্তির আরেক নাম ট্রেন যাত্রা। সড়কের বেহাল দশার কারণে রেল ভ্রমণ বেছে নিতে গিয়ে ব্যর্থ হচ্ছেন অনেকেই। সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে চাহিদার তুলনায় 20 ভাগ টিকিট দিতে পারছে না কর্তৃপক্ষ। বগি বাড়ানোর পাশাপাশি নতুন ট্রেন চালু না হলে সমস্যার সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী।
সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে প্রতিদিন 6 জোড়া ট্রেন চলাচল করে। ছুটিতে সিলেট বেড়াতে এসে যাতায়াতের ভোগান্তিতে পড়েন পর্যটকরা। সিলেট ঢাকা মহাসড়কের ভঙ্গুর দশার পাশাপাশি সড়কে দীর্ঘ যানজট লেগে থাকে। 5 থেকে 6 ঘন্টার যাত্রা 12 থেকে 14 ঘন্টা লেগে যায়। ফলে ঢাকা ও চট্টগ্রাম যাতায়াতে রেল ভ্রমণ বেছে নিতে গিয়ে বিপাকে পড়েন যাত্রীরা। ট্রেনের টিকিট বিক্রি হয়ে যায় অনেক আগে, কাউন্টারে মিলে না টিকিট। 9 তারিখ পর্যন্ত চট্টগ্রামে টিকিট নাই। রাস্তাঘাট খারাপ হওয়ার কারণে বাস পাওয়া যাচ্ছে না, বাস না পাওয়ার কারণে টিকিট পাওয়া যাচ্ছে না। অতি জরুরিভাবে বগি বাড়ানো দরকার। সিলেট থেকে ঢাকাগামী কালনী, জয়ন্তিকা, পারাবত ও উপবন এবং চট্টগ্রামগামী পাহাড়িকা ও উদয়ন এই 6টি ট্রেন যাতায়াত করে। প্রতি ট্রেনে গড়ে 3.5 থেকে 4 হাজার যাত্রী যেতে পারেন। সিলেট স্টেশন থেকে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীদের টিকিটের চাহিদার 20 ভাগও পূরণ করা সম্ভব হচ্ছে না। গতকালও আসছিলাম, আজকেও আসছি, এখনো টিকিট করতে পারি নাই। অতিরিক্ত বগি লাগাইছি, কিন্তু লাগানোর পরেও আমরা সামাল দিতে পারতেছি না। এই জন্য আমাদের এটা প্রয়োজন হলো যে একটা স্পেশাল ট্রেন প্রতিদিন সিলেট টু ঢাকা। 2023 সালে ঢাকা সিলেট ঢাকা রুটে চালুর জন্য নতুন বিরতিহীন আন্তনগর ট্রেন টাঙ্গুয়া এক্সপ্রেস নামে একটি বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ও অর্থনৈতিক কার্যাবলী বাড়ানোর লক্ষ্যে আন্তনগর ট্রেনের সময়সূচিও অনুমোদন হয়, কিন্তু ট্রেনটি আজও রেলপথে ওঠেনি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে আলোচনায় যুক্ত থাকবেন সিলেটের স্টেশন ম্যানেজার নুর ইসলাম। সরাসরি চলে যাচ্ছে ইকরামের কাছে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি সিলেট রেলওয়ে স্টেশনে এবং যে প্রতিবেদনটি দেখলাম সেই বিষয়ে কথা বলার জন্য আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন এই স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম। ধন্যবাদ আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। আপনি আমাকে বলবেন, হঠাৎ করে সিলেট থেকে ঢাকা এবং চট্টগ্রামগামী যাত্রীদের টিকিটের চাহিদা এত বেড়ে গেল কেন? ধন্যবাদ আপনাকে। আসলে বাই রুট নষ্ট হওয়ার কারণে যাত্রীরা যেখানে বাই রুটে 16 ঘন্টা থেকে 18 ঘন্টার সময় লাগতেছে, সেখানে ট্রেনে 7 থেকে 8 ঘন্টার ভিতরে যাত্রীরা চলে যাচ্ছে। সেই জন্য ট্রেনের উপর এত চাপ। যদি বাই রুটটা ঠিক হয়ে যায় তাহলে হয়তো আমাদের রেলের উপর চাপ একটু কমবে। সেক্ষেত্রে এই চাপ আপনার সামাল দিতে আপনারা কি পরিকল্পনা নিচ্ছেন বা কিভাবে দিচ্ছেন? আমাদের রেলওয়ের পক্ষ থেকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রতিটা ট্রেনে 1টা 2টা এমনকি 4টা 5টা বগিও সংযুক্ত করছে, শুধু যাত্রীর চাহিদার পরিপ্রেক্ষিতে। তারপরেও আমরা সামাল দিতে পারতেছি না। সেক্ষেত্রে নতুন একটি ট্রেন চালুর ব্যাপারে আমরা 2023 সালে দেখেছিলাম একটা পরিকল্পনা করা হয়েছে। সেই পরিকল্পনার কোন অবস্থায় আছে? সেটি যেমন টাঙ্গুয়া এক্সপ্রেস আন্তনগর ট্রেনের একটা পরিকল্পনা ছিল, সেটা এখন কোন অবস্থায় আছে? আসলে ওই ট্রেনের ব্যাপারে আমরাও শুনছিলাম যে একটা সিলেট টু ঢাকা একটা নন স্টপ ট্রেন চালু হবে, সব কিছু রেডিও ছিল। পরে কী কারণে আসলে এটা এই হঠাৎ বন্ধ হয়ে গেল আমরা বলতে পারি না। সাধারণত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটা ভালোভাবে বলতে পারবে। সেই ট্রেনটি চালু হওয়ার আদৌ কোনো সম্ভাবনা আছে কিনা? আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করতেছি, ওনারা চেষ্টা করতেছেন যদি নতুন ইঞ্জিন আসে তাহলে অবশ্যই আমরা একটা ট্রেন পাবো। সেক্ষেত্রে যারা পর্যটকরা সিলেটে আসে তাদের জন্য কোনো স্পেশাল আপনারা কোনো ব্যবস্থা করেন কিনা, যে টিকিটের আগাম টিকিট পাওয়ার বা দ্রুত টিকিট পাওয়ার কোনো? আসলে আমাদের টিকিট এখন 100% অনলাইন। তখন আমরা চেষ্টা করি যারা পর্যটক আছে, যদি আমরা এক্সট্রা বগি লাগে ওখানে চেষ্টা করি আমরা দেওয়ার। আমাদের রেল থেকে সর্বোচ্চ চেষ্টা করা যাতে ওনারা বিফলে না যায়, আসলে যাতে টিকিট পায় এবং স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারে। এবং এই যে প্রায় 20% টিকিট দিচ্ছেন, বাকি 80% মানুষ চলে যাচ্ছে এবং তারা খুব ভোগান্তিতে পড়ে, এই 80% মানুষের জন্য আপনাদের কোনো কিছু উপদেশ বা পরামর্শ আছে কিনা? আসলে আমাদের পরামর্শ হলো যে সবাই ট্রেনে চড়তে চায়, কিন্তু সেই অনুযায়ী আমরা সেবা দিতে পারতেছি না। কিন্তু যদি আমাদের নতুন একটা ইঞ্জিনগুলো চলে আসতো তাহলে আমাদের কর্তৃপক্ষ সিলেট ঢাকা সিলেট চট্টগ্রামে আমরা স্পেশাল একটা ট্রেন চালু করতাম। তো সেটা আমাদের কর্তৃপক্ষ চেষ্টা করতেছে যাতে যাত্রীগুলো স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারে। সেক্ষেত্রে যে টাঙ্গুয়া এক্সপ্রেস যেটা, সেটা তো সমস্ত ঠিক হয়ে গিয়েছিল এবং সময়সূচিও ঠিক হয়ে গেছিল। কী রহস্য আছে এটার পিছনে যে হঠাৎ করে বন্ধ হয়ে গেল, চালু হলো না? আসলে ওটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষই ভালো বলতে পারবে, যেহেতু আমাদের মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেই, ওনারাই ভালো বলতে পারবে। এই ব্যাপারটি কি আদৌ চালু হবে কিনা এই ট্রেনটি, আপনার কোনো খবর বা আপনাদের কাছে কোনো খবর আছে কিনা? আমি শুনেছি যে ইঞ্জিন স্বল্পতার কারণে সেটা চালু হচ্ছে না, এবং এই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা?
আমাদের কাছে যেটা তথ্য হলো, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই ট্রেনটা চালুর ব্যাপারে ওনারা খুবই আন্তরিক এবং চেষ্টা করতেছে। যেহেতু আমাদের বগিও আছে নতুন, যদি ইঞ্জিন চলে আসে, পর্যাপ্ত ইঞ্জিন হয়ে যায়, তাহলে আমরা শীঘ্রই একটা ট্রেন পাবো, সেটা আমরা আশা করতে পারি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এই স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম বলছিলেন যে এই যে যাত্রীদের ভোগান্তি টিকিট পাচ্ছে না তার ব্যাপারে সবকিছু মিলে বলা যায় আপাতত এই যাত্রীদের ভোগান্তি কমার মতন রেলওয়ে বিভাগের হাতে কোনো পথই খুঁজে পাচ্ছে না, এবং অদূর ভবিষ্যতে যদি এই আন্তনগর ট্রেন টাঙ্গুয়া চালু হয় তাহলে হয়তো সিলেটবাসীর কিছুটা ভোগান্তি কমবে। মোটামুটি এই ছিল সিলেটের যাত্রীদের, সিলেট থেকে ঢাকা এবং চট্টগ্রাম যাত্রীদের যে ভোগান্তি, সেই ভোগান্তি নিয়ে সর্বশেষ। সিলেট রুটে যাত্রা ভোগান্তির সবশেষ জানতে এখন সরাসরি ছিলাম সিলেট রেল স্টেশনে। ডেঙ্গুতে 24 ঘন্টায় মারা গেছেন আরও 9 জন। একই সময় সারা দেশে 1042 রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া 9 জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির 7 জন, ঢাকা উত্তর সিটির 1 জন এবং চট্টগ্রাম বিভাগে 1 জন রয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেলেন 212 জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে 195, চট্টগ্রাম বিভাগে 104, ঢাকা বিভাগে 201, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 198, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 121, ময়মনসিংহ বিভাগে 41 এবং রাজশাহী বিভাগে 82 জন রয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে 49,907 জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে 47,256 জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। দেশের বাইরের খবর। ইসরায়েলের হাতে বন্দী পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গকে নির্যাতনের অভিযোগ তুলেছেন ফেরত আসা মানবাধিকার কর্মীরা। জানান, গ্রেটাকে ইসরায়েলি পতাকা হাতে ছবি তুলতে বাধ্য করা হয়, দেওয়া হয়নি পর্যাপ্ত খাবার এবং পানীয়। তবে অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। এদিকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নতুন 2টি জাহাজ গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদিকে প্রাণবাহী নৌবহর থেকে আটক 470 কর্মীর মধ্যে 137 জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল। কীটপতঙ্গে ভরা একটি সেলে আটকে রাখা হয়েছে সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গকে। ইসরায়েলি সেনাবাহিনী তাকে দেয়নি পর্যাপ্ত খাবার ও পানি। তুরস্কে ফেরত পাঠানো মানবাধিকার কর্মীরা জানান, দীর্ঘ সময় শক্ত মেঝেতে বসে থাকতে বাধ্য করায় তার শরীরে ঘা ও র্যাশ দেখা দিয়েছে বলে জানিয়েছেন গ্রেটা। তুরস্কের এক মানবাধিকার কর্মী জানান, গ্রেটাকে চুল ধরে টেনে নিয়ে যায়, মারধর করে এবং ইসরায়েলি পতাকা চুমু খেতে বাধ্য করা হয়। শনিবার আটক 470 জনের মধ্যে 137 জনকে তুরস্কে ফেরত পাঠায় ইসরায়েল। ফেরত আসা এই মানবাধিকার কর্মীরা ইসরায়েলি সেনাবাহিনীদের এমন পশুসুলভ কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এক বিবৃতিতে ইসরায়েল দাবি করেছে, সব বন্দীকে আইনানুগভাবে পানি, খাদ্য, চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়া হয়েছে। থানবার্গ সম্পর্কিত খবরগুলো সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। এদিকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নতুন 2টি জাহাজ গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ নিয়ে মোট 11টি জাহাজ আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। অভিযানটি ইসরায়েলের অবরোধ ভাঙার চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। নতুন 2টি জাহাজ ঘাসান কানাফানি ও আল আউদা 170 আন্তর্জাতিক কর্মী বহন করছে। প্রধান জাহাজের মধ্যে রয়েছে ডক্টরস অ্যান্ড জার্নালিস্ট শিপ বা আলদামির, যা বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসক ও সাংবাদিকদের বহন করছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বিসিবি নির্বাচনে আপাতত কোনো শঙ্কা নেই। চেম্বার আদালতের আদেশে কাউন্সিলরশিপ ফিরে পেল ঢাকার 15 ক্লাব। একই দিনে বৈধতা দেওয়া হয়েছে অ্যাডহক কমিটি থেকে বিসিবি কাউন্সিলর নির্বাচন করতে জেলা প্রশাসকদের দেয়া আমিনুল ইসলাম বুলবুলের চিঠি। কাল অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। দুদকের তদন্তে নানা অনিয়ম ধরা পড়ায় বিসিবি নির্বাচন থেকে 15 ক্লাবকে প্রথমে বাদ দেওয়া হয়। পরবর্তীতে হাইকোর্টের রায়ে আবারও ভোটাধিকার ফিরে পায় ক্লাবগুলো। যদিও তাদের নিয়ে আবারও রিট করেন সাবেক বোর্ড সভাপতি ফারুক আহমেদ। তার প্রেক্ষিতে আবারও কেড়ে নেওয়া হয় ক্লাবগুলোর ভোটাধিকার। তবে এদিন চেম্বার আদালত বৈধতা দিয়েছে 15 ক্লাবকে। আগামীকাল অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোট দিতে পারবেন তারা। এদিকে নির্বাচনে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপের অভিযোগ তুলে প্রধান উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছেন ঢাকার ক্রিকেট ক্লাব অর্গানাইজেশনস। আদালতে চলমান অবস্থায় নির্বাচন আয়োজনের বিপক্ষে 15 ক্লাবের আইনজীবীরা। যে 15টি ক্লাবকে নির্বাচন কমিশন পরবর্তীতে অন্তর্ভুক্ত করেছিল এবং যাদের অন্তর্ভুক্তিতা হাইকোর্ট বিভাগ 30শে সেপ্টেম্বর 2025 তারিখে স্থগিত করেছিল, সেই আদেশটি মাননীয় চেম্বার বিচারপতি স্থগিত ঘোষণা করেছেন। আর
ইতিপূর্বেকার জনাব আমিনুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত যে চিঠি চ্যালেঞ্জ করে 6টি জেলা কাউন্সিলরদের পক্ষ থেকে যে রিট আমরা 22শে সেপ্টেম্বর করেছিলাম এবং সেদিনই মাননীয় চেম্বার জজ কর্তৃক যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল সেটি অব্যাহত থাকবে। সব কিছু যথেষ্ট স্বচ্ছভাবে হয়েছে এবং নির্বাচন মানেই আপনারা জানেন যে মামলা হবে, ডাকসুর নির্বাচনও মামলা হয়েছে, কিন্তু এই মামলাতে যদি প্রাইমা ফেসি যদি কোনো উপাদান সিরিয়াস পাওয়া যেত সেরকম, তাহলে কিন্তু নির্বাচন ঠিকই স্থগিত হতো। বিসিবি নির্বাচনে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপের অভিযোগ নাকচ করে দিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার দাবি গঠনতন্ত্র মেনেই হচ্ছে নির্বাচন। বয়কটের ঘোষণা দেয় 48 ক্লাবকে নির্বাচনে আনতে আলোচনা চলছে বলে জানান বুলবুল। বোর্ডে এলে সাবেক সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কাজ করতে সমস্যা হবে না বলে জানান নাজমুল আবেদিন ফাহিম। শিক্ষাটাই দেয়, আমরা দিন শেষে সবাই সবার সাথে হাত মেলাই। আমার সাথে কয়েকদিন আগে একবার দেখা হয়েছিল, ওখানে আমরা হাত মিলিয়েছিলাম হাসি মুখে। এই তো নির্বাচনের খেল। কমাস আগে যার ওপর অনাস্থা জানিয়ে ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ার থেকে ছুড়ে ফেলা হলো, নির্বাচনের সমীকরণ মেলাতে সেই ফারুক আহমেদকেই আবার বুকে জড়িয়েও নেওয়া হলো। তফসিল অনুযায়ী 6 অক্টোবর ভোট, 5 অক্টোবর ঘটনাবহুল একদিন। আদালত পাড়ায় সেন দৃষ্টি সবার। সরকারের চূড়ান্ত হস্তক্ষেপের অভিযোগ তুলে তামিম প্যানেল মনোনয়নপত্র প্রত্যাহার করলেও বুলবুল বলছেন সব হয়েছে নিয়ম মাফিক। নির্বাচন করছি, আমার একটা রোল ছিল সেখানে। বাংলাদেশি ক্রিকেট বোর্ডের যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনের মধ্যে থেকেই আমরা সব করেছি। বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন এবং চেষ্টা করেছি একটা সুষ্ঠু নির্বাচন, শুধু না একটা ভালো বোর্ড যেন আমরা তৈরি করতে পারি। আর এখানে আমার কাছে ইনফ্লুয়েন্স কিছু মনে হয়নি। আমার কাছে যেটা মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য আই নিড টু কন্টিনিউ। 48 ক্লাব যদি ক্রিকেট থেকে সরে যায় বিরাট এক শূন্যতা তৈরি হবে, সেটা বোঝে সবাই। তাই নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন থাকলেও ক্লাবগুলোকে এখনো বুঝিয়ে সুঝিয়ে ফেরানোর কথা শোনালেন বুলবুল। এটা তো আজকালকে নির্বাচন হোক, ইনশাআল্লাহ নির্বাচন হওয়ার পরে এটা দায়িত্ব হবে ক্রিকেট বোর্ডের, ক্রিকেটারদের দেখে রাখার, এবং ক্রিকেট বোর্ড চেষ্টা করবে সেই ক্ষতিগুলো পুষিয়ে দেওয়ার জন্য। বিপিএলটা নিয়ে বিপিএল এর মতো হবে। এখন পর্যন্ত কোনো এদিকে শোনা যাচ্ছে গেল শুক্রবার মধ্যরাতে ক্লাব ক্যাটাগরির 12 পরিচালক পদের ভোটাভুটি ই ব্যালটে সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে রাতের ভোট চরম ঘৃণিত, কিন্তু ক্রিকেট বোর্ড নির্বাচন ঘিরে সেই রাতের ভোট নিয়েই আলোচনা। আর সেটা হলে ক্রিকেটের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে। আর 6 অক্টোবরের ভোট নিয়ে সমস্ত আনুষ্ঠানিকতা হয়ে থাকবে প্রহসন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ আফগানিস্তান টি-20 সিরিজের খবর। শারজাহ সিরিজের শেষ টি-20তে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজে প্রথমবারের মতো আফগানদের হোয়াইট ওয়াশ করার স্বপ্নে বিভোর লাল সবুজ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। সিরিজের শুরুতে ব্যাকফুটে ছিল বাংলাদেশ, কিন্তু টানা 2 জয়ে এখন উঠছে লাল সবুজের দল। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জয়ের পর এবার প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার কীর্তি গড়ার পথে জাকের আলী অনিক। যদিও এ জায়গায় গলার কাটা হয়ে আছে তার ব্যাটিং ফর্ম। এশিয়া কাপ থেকে এখন পর্যন্ত বলার মতো রান পাননি টাইগারের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন, কিন্তু আসার জায়গায় রানের মধ্যে আছে ইমন, তামিম, সাইফরা। তাই তো সৌম্যকে না পাওয়ার পরও সমস্যায় নেই টিম ম্যানেজমেন্ট। তবে সিরিজ জয়ের মিশন পূরণ হওয়ায় একাদশে পরিবর্তন করতে পারে টাইগাররা। এদিকে টানা 2 ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে আফগানদের। নিজেদের হোম গ্রাউন্ডে এই হার হজম করতে পারছেন না তাদের ম্যানেজমেন্ট। যে কোনো মূল্যে এখন জয় চাই আফগানিস্তানের। ওয়ানডে সিরিজের আগে আত্মবিশ্বাস বাড়ানোই আপাতত মূল লক্ষ্য তাদের। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে একমত দলগুলো। অধ্যাদেশ জারি করে জাতীয় নির্বাচনের দিনে আয়োজনের পক্ষে বিএনপি, সাংবিধানিক আদেশে চায় জামাত, গণ পরিষদে জোর এনসিপি। ফেব্রুয়ারিতে সুষ্ঠু ভোটের আশা জাতিসংঘের। আয়োজনে সহযোগিতার প্রতিশ্রুতি। মির্জা ফখরুলের সঙ্গে গোয়েন লুইসের সাক্ষাৎ। গণতন্ত্র রক্ষায় সবার সহযোগিতা চায় বিএনপি। এবং এবার দল হিসেবে বিচারের মুখোমুখি হচ্ছে আওয়ামী লীগ। শিগগিরই তদন্ত শুরু। হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। সাবেক এমপি হেনরি সহ 3 জন কারাগারে। এই ছিল সময় সংবাদে। বাংলা সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।